আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ে মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিজ্ঞান বিষয়ের যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বিনার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে দাগে আছে 1000 সিসি সমান এটা হবে 1 লিটার। এরপরে 2 দাগে আছে মাছের হালের কাজ করে যে পাখনাটি সেটি হলো এটা হবে পুচ্ছ পাখনা। এরপর 3 দাগে আছে রেডিওর নব হলো এক ধরনের এটা হবে চক্র ও অক্ষদণ্ড। এরপর 4 দাগে আছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো এটা হবে পচা ফল। এরপরে 5 দাগে আছে পটাশিয়ামের চিহ্ন হলো এটা হবে কে। এরপরে 6 দাগে আছে এসআইতে বলের একক হলো এটা হবে নিউটন। এরপরে 7 দাগে আছে কোন প্রকারের বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে, তবে প্লাস্টিকের প্যাকেট। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে আছে উইপোকাদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা সেলুলোজ হজম করতে পারে হবে। এরপরে 2 চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হলো এটা হবে ডিডিটি। এরপরে 3 আছে সোনার ল্যাটিন নাম হলো এটা হবে অরাম। এরপরে 4 আলোর তীব্রতার একক হলো এটা হবে ক্যান্ডেলা। এরপরে 5 আছে হিলিয়ামের পারমাণবিকতা হলো এটা হবে 1। এরপর 6 সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা থাকে। এরপরে 7 দাগে যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয় গুপ্তবীজী উদ্ভিদ। এরপরে 3 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে 1 আছে স্ক্রু, এটা হবে নততল। এরপরে 2টা আছে অ্যানোফিলিক্স, এটা হবে ম্যালেরিয়া। এরপর 3 দাগে যেটা আছে ব্যাকটেরিয়া, এটা হবে মনেরা। এরপরে 4 দাগে যেটা আছে মাকড়সা, এটা হবে আর্থ্রোপোডা। এরপরে 5 দাগে আছে ছিপ, এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে 6 দাগে আছে এডিস, এটা হবে ডেঙ্গি। এরপরে 7 দাগে আছে এককোষিক জীব, এটা হবে প্রোটোজোয়া। এরপরে 4 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে পাই এর মান কত, এটা হবে 22/7 লিখতে পারো বা 3.14 লিখতে পারো। এরপরে 2 দাগে আছে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি বলে, এটা হবে যান্ত্রিক শক্তি। এরপরে 3 দাগে আছে 1 চাকার গাড়ি কোন শ্রেণীর লিভার, এটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে 4 ফসফিন এর সংকেত কি, এটা হবে PH3। এরপরে 5 দাগে আছে বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে কোন বিজ্ঞানী গবেষণা করেছিলেন, এটা হবে বোলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে রাঘবেন্দ্র গড়াক্কার বিজ্ঞানী গবেষণা করেছিলেন। এরপরে 6টা আছে স্ক্রুড্রাইভার আসলে কি, এর উত্তরটি হলো এই যে স্ক্রু একটি বিশেষ ধরনের সরল যন্ত্র যাকে চোঙাকৃতি দণ্ডের ওপর জড়ানো বিশেষ ধরনের নততল হিসেবে বিবেচনা করা যায়। এরপরে 7 আছে প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়, এটা হবে সেন্টিমিটার। এরপরে 8 কঠিন পদার্থের দ্রবণ থেকে পদার্থটির কেলাস তৈরির পদ্ধতিকে কি বলে, এটা হবে কেলাসন হবে। এরপরে 9টা আছে দইয়ের সাজা প্রকৃতপক্ষে কি, এর উত্তরটি হলো দইয়ের সাজা প্রকৃতপক্ষে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন প্রক্রিয়া। দুধে উপস্থিত ব্যাকটেরিয়া ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যার ফলে দুধ জমে দইয়ে পরিণত হয়। এরপরে 10 দাগে আছে বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক বর্জ্য পদার্থের নাম লেখো। বাড়ি থেকে পাওয়া যায় এরূপ একটি ইলেকট্রনিক বর্জ্য পদার্থের নাম হলো ভাঙা রেডিও, ভাঙা মোবাইল, এগুলি তোমরা বলে দিতে পারো। এরপরে 11 আছে পুষ্টি স্তরের একটি ধাপকে কি বলে, পুষ্টি স্তরের একটি ধাপকে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর বলে। এরপরে 12টা আছে একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও। একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ হলো পাইন। এরপরে 13 মুখের লালা বের করে বুদবুদ তৈরির মাধ্যমে কোন মাছ ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে, এটা হবে প্যারাডাইস মাছ। এরপরে 14 তিমির সাঁতার কাটার অঙ্গের নাম কি, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হলো ফ্লিপার। এরপরে
5 দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো সাতটি। একে আছে হাইড্রোজেন সালফাইড যৌগে কোন কোন পরমাণু কয়টি করে উপস্থিত তা লেখো। হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন দুটি এবং সালফার পরমাণু একটি উপস্থিত। এরপরে 2 দাগে আছে একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য লেখো। এর উত্তরটি হলো এই যে একবীজপত্রী উদ্ভিদ দ্বিবীজপত্রী উদ্ভিদ বিষয় এক কাণ্ড, এদের কাণ্ড সাধারণত শাখাবিহীন ও বিরুৎ জাতীয় হয়। আর এটা হবে এদের কাণ্ড সাধারণত শাখা প্রশাখাযুক্ত বিরুৎ গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। এরপরে 2 এটা আছে পাতা শিরাবিন্যাস, পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে, পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এরপরে 3 এটা আছে বীজপত্রের সংখ্যা, বীজে একটি মাত্র বীজপত্র থাকে, এটা বীজে দুটি বীজপত্র থাকে। এরপর আছে মূলতন্ত্র, অস্থানিক প্রকৃতির গুচ্ছ মূল থাকে। এরপর এটা হবে স্থানিক প্রকৃতির প্রধান মূল থাকে। এরপরে উদাহরণ ধান গম ইত্যাদি, এটা হবে মটর ছোলা ইত্যাদি। এরপরে 3 দাগে আছে গড় সৌরদিন কাকে বলে। এর উত্তরটি হলো এই যে সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তাকেই বলা হয় গড় সৌরদিন। এর মানে মোটামুটি 24 ঘন্টা। এরপরে 4 দাগে আছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। এর উত্তরটি হলো যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা থেকে পতঙ্গ, পতঙ্গ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। এরপরে 5 আছে নততল কি, কিভাবে এর সুবিধা বাড়ানো যায়। এর উত্তরটি হলো কোনো সমতল পাটাতনকে অনুভূমিক না রেখে ভূমিতলের সঙ্গে যে কোনো সূক্ষ্মকোণে রাখলে যে যান্ত্রিক ব্যবস্থা গঠিত হয় তাকে নততল বলে। এরপর এটা আছে নততলের সুবিধা বাড়ানো যায় কীভাবে। এর উত্তরটি তোমরা বলবে এই যে নততলের উচ্চতা যত কম হবে ভূমিস্থ কোণ এবং সেই সঙ্গে তলের খাড়াই তত কমবে, ফলে নততলে যান্ত্রিক সুবিধা বেশি হবে। অর্থাৎ নততলের উচ্চতা এবং ভূমিস্থ কোণের মান কমিয়ে নততলের যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যাবে। এরপরে 6 দাগে আছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে। যেমন মার্কিউরি, ক্লোরিন, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। এরপরে 7 আছে শিম্পাঞ্জিরা কিভাবে শিকার করে খায়। এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেবো যে শিম্পাঞ্জিরা সাধারণত ফলমূল শাকপাতা বেশি খায়। শিম্পাঞ্জিরা পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে বাদাম খায়। এছাড়া উই পোকার ঢিবি দেখলে ঢিবিতে কাঠি ঢুকে উই শিকার করে খায়। এরপরে 8 আছে O2O এবং O2 বলতে কি বোঝায়। এর উত্তরটি হলো এই যে এখানে H2H H2 এটার পরিবর্তে আমরা O বলে দেব। H বলতে এখানে হাইড্রোজেন বলেছে আর এখানে O বলতে এখানে অক্সিজেন, অর্থাৎ এই O বলতে এখানে হচ্ছে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়। এরপর 2O বলতে দুটি পৃথক অক্সিজেন পরমাণুকে বোঝায়। আর হচ্ছে O2 বলতে অক্সিজেনের একটি অণু বোঝায় যা দুটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত। এরপরে 9 হচ্ছে চাষি পিঁপড়েরা কোথায় বাসা বানায়, এদের প্রিয় খাদ্য কি। এর উত্তরটি হলো
এই যে চাষি পিঁপড়েদের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক, আর চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়। এরপরে 6 দিকে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো সাতটি। একে আছে ফোর আর কি, যে কোনো দুটি আর ব্যবস্থা করো। এর উত্তরটি হলো বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একে ফোর আর পদ্ধতি বলে। ফোর আর বলতে বোঝায় রিডাক্ট, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। এখান থেকে তোমাদের যে কোনো দুটি বলেছে, অর্থাৎ এক কমিয়ে আনা, রিডাক্টটা বলে দেব। যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। এরপর দুইটা আছে আবার কাজে লাগানো, যেটা হচ্ছে রিইউজ। পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরিতরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। এরপরে 2 রেগে আছে তিমির শাসঙ্গের নাম কি? তিমির শাসঙ্গের নাম হলো ফুসফুস। এরপর এটা আছে তিমি জলের নিচ থেকে উপরে ভেসে উঠলে সাদা ফোয়ারা দেখা যায় কেন? এর উত্তরটি হলো এই যে তিমি জলে বাস করে, জলের উপরে ভেসে ওঠে, তিমি শ্বাস নেয়। তিমি একসঙ্গে অনেকটা বাতাস টেনে নেয় ও অনেকটা বাতাস ছেড়ে দেয়। তিমির মাথায় থাকা ব্লো হোল নামক ছিদ্রের সাহায্যে তিমি খুব জোরে নিঃশ্বাস বায়ু ত্যাগ করে। এই বর্জিত বায়ু অত্যন্ত গরম থাকে বলে আশেপাশের বাতাসে জলকণাগুলো জলীয় বাষ্পে পরিণত হয়। সুতরাং তিমি জলে ভেসে উঠে নিঃশ্বাস ত্যাগের সময় এই কারণেই প্রায় 10 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু জলীয় বাষ্পের ফোয়ারা চোখে পড়ে। এরপরে 3 দাগে আছে তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এর উত্তরটি হলো এই যে এর উত্তরটা তোমরা দেখে নাও। এই যে একটি তৃতীয় শ্রেণীর লিভারের চিত্র, যার হচ্ছে আলম্ব হচ্ছে সি বিন্দুতে এবং এ বিন্দুতে হচ্ছে বল এবং বি বিন্দুতে হচ্ছে বাধা, আর আলম্ব ও বাধার মাঝামাঝি জায়গায় থাকে কি? বল। এরপরে 4 রেগে আছে স্পর্শহীন বল কাকে বলে? উদাহরণ দাও। ওজন এর আর এক নাম কি? ওজনের আর এক নাম হলো অভিকর্ষ বল। আর এর আগের উত্তরটি হলো স্পর্শহীন বল এই যে প্রত্যক্ষ সংযোগে না থাকা দুটি বা তার বেশি বস্তু সময়ের মধ্যে ক্রিয়াশীল বলকে স্পর্শহীন বল বলে। এই যে এর উদাহরণটা বলে দেবে। একটি চুম্বক নিয়ে তার কাছাকাছি কোনো লোহার পেরেক রাখলে দেখা যায় পেরেকটিকে স্পর্শ না করেও চুম্বকটি পেরেকটিকে আকর্ষণ করছে। এরপরে 5 রেগে আছে লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহার করা হতো? গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে বিঘত ব্যবহার করা হতো। আর এর আগের প্রশ্নোত্তরটি হলো অর্থাৎ লব্ধ রাশি কাকে বলে? এই যে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলিকে গঠন করা যায় তাদের বলা হয় লব্ধ রাশি। উদাহরণ ক্ষেত্রফল, আয়তন, বেগ, ত্বরণ, বল, কার্য, ভরবেগ ইত্যাদি। এরপরে 6টা আছে কর্পূর, বালি, লবণ ও নিকেলের মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে পৃথক করা হয়? এর উত্তরটি হলো কর্পূর, বালি, লবণ ও নিকেলের আলাদা করার পদ্ধতিগুলি হলো এক হচ্ছে চৌম্বক দ্বারা পৃথকীকরণ। এটা হবে ওই মিশ্রণগুলির ওপর একটি চুম্বক আনলে নিকেল চৌম্বকীয় পদার্থ হওয়ার কারণে চুম্বক দ্বারা আকর্ষিত হবে এবং মিশ্রণ থেকে সহজে আলাদা করা যাবে। এই পদ্ধতিটা হচ্ছে ঊর্ধ্বপাতন দ্বারা। কর্পূর উত্তাপে সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। মিশ্রণ গরম করলে কর্পূর বাষ্প হয়ে উড়ে যাবে, আবার ঠান্ডা পৃষ্ঠে জমা করে কর্পূরকে সংগ্রহ করা যাবে। এরপর এটা আছে 3 লবণ ও বালি আলাদা করা। এটা হবে পরিস্রাবন পদ্ধতি, অর্থাৎ অবশিষ্ট মিশ্রণকে জলে মিশিয়ে নিলে লবণ জলে গুলে যাবে আর বালি পড়ে থাকবে। লবণ গোলা জল
টি গরম করলে লবণ পড়ে থাকবে, জল বাষ্পে পরিণত হবে। এইভাবে আবার পুনরায় আমরা লবণ পৃথক করতে পারবো। এরপরে 7টা হচ্ছে সাপ নিজের মুখের থেকেও বড় ইঁদুর কীভাবে খেতে পারে। এরপর এটা হচ্ছে 2টি সাপের নাম লেখো যারা সরাসরি বাচ্চা পারে। 2টি সাপের নাম হলো যারা সরাসরি বাচ্চা পারে, চন্দ্রবড়া ও মেটুলি। আর এর আগের প্রশ্নোত্তরটি হলো সাপ তার নমনীয় চোয়াল প্রসারিত হতে সক্ষম, শরীরের হাড় এবং পেশি এবং বিশেষ লিগামেন্ট ব্যবহার করে নিজের মুখের চেয়ে বড় ইঁদুর বা অন্যান্য শিকার গিলে ফেলতে পারে। তাদের খুলির হাড়গুলি সাধারণত একে অপরের সাথে শক্তভাবে যুক্ত থাকে না, যার ফলে খুলিটি প্রসারিত হতে পারে। এই বিশেষ শারীরিক গঠনই সাপকে বড় শিকার গিলে ফেলার ক্ষমতা দেয়। এরপরে 8 আছে চাপটা কৃমির 2টি বৈশিষ্ট্য লেখো, এদের জাতকে কি বলে। এর উত্তরটি হলো এই যে চ্যাপ্টা কৃমি ও ফ্রিতা কৃমি, এটা হবে প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত। আর এদের বৈশিষ্ট্য যেমন হচ্ছে 1 হচ্ছে দেহের ওপর নিচে চ্যাপ্টা ফিতের মতো, 2 হচ্ছে চোষক ও হুক বর্তমান, আর 3 যেটা হচ্ছে মানুষ বা অন্য প্রাণীর দেহে পরজীবী রূপে বাস করে, কিছু চ্যাপ্টা কৃমি স্বাধীনভাবেও বাস করে, এটা বলে দেবে। এরপরে 9টা হচ্ছে মোলাস্কা কাদের বলে, একটি উদাহরণ দাও। বাঘের বিজ্ঞানসম্মত নাম কি। বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। আর এভাবে তোমরা তলে দাগ টেনে দেবে, কারণ বিজ্ঞানসম্মত নামগুলি তলে এভাবে দাগ টেনে দিতে হয়। এই আগের প্রশ্নোত্তরটি হলো এই যে শক্ত খোলক দ্বারা আবৃত খণ্ডকবিহীন মাংসলপদযুক্ত নরম দেহের অমেরুদণ্ডী প্রাণীদের কম্বোজ বা মোলাস্কা বলে। এই উদাহরণ যেমন হচ্ছে জল শামুক, অক্টোপাস প্রভৃতি। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল সেটি সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।